তাহলে আমি তোমাকে বিয়ে করব। এই শব্দগুলো রাগের মাথায় বলা হয়েছিল, কিন্তু কারো ধারণা ছিল না যে এই শব্দগুলোই একটা পুরো জীবনের দিক বদলে দেবে। একটি ধুলোমাখা খনি, শয়ে শয়ে শ্রমিকের দৃষ্টি, একজন মহিলার অহংকার এবং একজন মানুষের নীরবতা। অপমানের মধ্য দিয়ে যা শুরু হয়েছিল, এই কাহিনী ধীরে ধীরে সম্মান, সত্য এবং মানবিকতার পরীক্ষা হয়ে দাঁড়ায়। সত্যিই কি একটি অপমান, একটি শর্ত এবং একটি মেশিন কারো ভাগ্য বদলে দিতে পারে, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা শুনে আপনার চিন্তাধারাও বদলে যাবে? এই ভিডিওতে আপনারা দেখবেন যে যখন পরিস্থিতি সবচেয়ে কঠিন হয়, তখন মানুষের আসল চেহারা কিভাবে সামনে আসে। এই কাহিনী শুধু একটি মেশিন চালানোর নয়, বরং আত্মসম্মান, ধৈর্য এবং সঠিক পথ বেছে নেওয়ার মূল্যের কাহিনী। শেষটা এমন যা আপনাকে স্তব্ধ করে দেবে এবং ভাবতে বাধ্য করবে। যদি আপনার এমন মন ছুঁয়ে যাওয়া জীবনের সাথে যুক্ত গল্প পছন্দ হয়, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে আমাদের অবশ্যই জানান আপনি এই ভিডিওটি কোথা থেকে এবং কি করতে করতে দেখছেন। আপনার প্রতিটি মন্তব্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। রাজস্থানের তপ্ত গরম ২০২২ সালের দুপুর। যোধপুর থেকে কিছুটা দূরে ছড়িয়ে থাকা পাথুরে খনি এলাকা, যেখানে সূর্য যেন ঠিক মাথার উপর দাঁড়িয়েছিল। বাতাসে উড়ন্ত ধুলো, ঘামে ভেজা মুখ আর ভারী মেশিনের অনবরত গর্জন। এটাই ছিল সেখানকার শয়ে শয়ে শ্রমিকের নিত্যদিনের জীবন। কিন্তু সেদিন সবকিছু হঠাৎ থেমে গেল। একটা জোরালো শব্দ প্রতিধ্বনিত হল, যেন কেউ লোহার বুকে হাতুড়ি মেরেছে। দেখতে দেখতে খনির সবচেয়ে বড় মেশিন থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল। কিছু শ্রমিক পিছিয়ে গেল, কারো কারো দম আটকে এলো। সেই মেশিনটা কোনো সাধারণ মেশিন ছিল না, ওটাই ছিল পুরো প্রজেক্টের মেরুদণ্ড। ওটা যদি থেমে যায় তবে কাজ থামবে, কাজ থামলে মজুরি থামবে, আর মজুরি থামলে ঘরে উনুন জ্বলবে না। সেই ধোঁয়ার সামনে দাঁড়িয়েছিল অনন্যা রাঠর। সফেদ হেলমেট, কঠোর চোখ আর মুখ, যে মুখে সাধারণ দিনে আবেগের কোনো জায়গা থাকত না। সে ছিল এই খনির ম্যানেজার, এমন একজন নারী যে সিদ্ধান্ত নিত, হুকুম দিত এবং ভুল সহ্য করত না। কিন্তু সেই মুহূর্তে তার আঙুলগুলো হালকা কাঁপছিল। প্রতিটি মিনিটের অর্থ ছিল লোকসান, প্রতিটি ঘণ্টার মানে ছিল ওপর মহল থেকে ফোন, সতর্কতা আর হয়তো তার চেয়ার নিয়ে প্রশ্ন। স্থানীয় টেকনিশিয়ানরা মেশিন খুলে দেখছিল, কিন্তু কারো কাছে জবাব ছিল না। রোদ আর ভয় দুই বাড়তে থাকছিল। সেই ভিড় থেকে কিছুটা দূরে পাথরের স্তূপের পাশে এক ব্যক্তি চুপচাপ দাঁড়িয়েছিল। পুরনো টি-শার্ট, ধুলোমাখা চটি আর চোখে এক অদ্ভুত স্থিরতা। তার নাম ছিল রাঘব সিং। সে সেখানে কাজ করত না, সে শুধু দেখছিল, এবং তার ধারণাও ছিল না যে আগামী ১ ঘণ্টার মধ্যে শুধু একটি মেশিনই নয়, অনেকগুলো জীবন এবং একটি অহংকারও ভাঙতে চলেছিল। অনন্যা রাঠোর কবরিতে বাঁধা ঘড়ির দিকে তাকাল। দুপুর ১টা বেজে গিয়েছিল। রাজস্থানের গরম পাথর থেকে ছিকড়ে এসে বাতাসে আগুন ঢালছিল। খুনি এলাকা যেখানে প্রতিদিন মেশিনের শব্দে মুখর থাকত, সেই সময় এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবেছিল। এই নিস্তব্ধতা অনন্যাকে বিঁধছিল, যেন কোনো অদৃশ্য বোঝা তার বুকের ওপর রাখা ছিল। কাজ পুরোপুরি বন্ধ ছিল। শয়ে শয়ে শ্রমিক এদিক ওদিক দাঁড়িয়েছিল। কেউ ছায়ার খোঁজে ছিল, কেউ জলের বোতল হাতে নিয়ে মেশিনের দিকে তাকিয়েছিল, যেন ওটার ওপরই ভরসা করে বসে আছে। সবাই জানত যে আজ যদি কাজ পুনরায় শুরু না হয়, তবে এর প্রভাব সরাসরি তাদের মজুরির ওপর পড়বে, এবং এখানে মজুরি বন্ধ হওয়া মানে শুধু টাকার ক্ষতি নয়, বরং ঘরে উনুন না জ্বলার ভয় ছিল। অনন্যা কঠোর স্বরে আদেশ দিল যে বাকি সব মেশিন যেন বন্ধ থাকে। তার গলায় সেই পুরনো কঠোরতা ছিল, কিন্তু ভেতরে কোথাও এক অস্থিরতাও ছিল, যা সে কারো সামনে দেখাতে চাইছিল না। সে ফোন বের করে একের পর এক অনেক কল করল। প্রতিবার একই জবাব এলো, আজ কেউ আসতে পারবে না, মেশিন বাইরের, অন্তত ৫-৬ দিন সময় লাগবে। প্রতিটি কল কেটে যাওয়ার সাথে সাথে তার ধৈর্যও ফুরিয়ে আসছিল। সে খুব ভালো করে জানত যে ওপরে বসে থাকা লোকেরা অজুহাত শোনে না, তাদের শুধু ফলাফল চাই। এই মেশিন যদি বেশি সময় বন্ধ থাকে, তবে শুধু প্রজেক্টই নয়, তার চেয়ারও বিপদে পড়তে পারত। একজন মহিলা এইভাবে খনি সামলানো আগে থেকেই অনেক লোকের চোখে লাগত। একটা ছোট ভুল আর সবাই বলবে যে শেষ পর্যন্ত সেটাই হলো যেটার জন্য তারা অপেক্ষা করছিল। সে ঘুরল এবং চারপাশে দাঁড়িয়ে থাকা লোকদের দেখতে লাগল। কিছু মুখে ভয় স্পষ্ট ছিল, কিছু মুখে অস্বস্তি, আর কিছু চোখে
প্রশ্ন। তখনই তার নজর ভিড় থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির ওপর গেল। সে চুপচাপ মেশিনটা দেখছিল, যেন বাকি সবার থেকে আলাদা অন্য কোনো এক জগতে আছে। তার নাম ছিল রাঘব সিং। পুরনো টি-শার্ট, ধুলোমাখা চটি আর রোদে ঝলসানো মুখ। সে না তো শ্রমিকদের মতো দেখতে ছিল, আর না কোনো অফিসারের মতো। কিন্তু তার চোখে এক অদ্ভুত স্থিরতা ছিল, যেন ওই মেশিনটা তার কাছে অচেনা নয়। রাঘব এক পা এগিয়ে এলো। তার গলায় না ছিল তাড়াহুড়ো, না ছিল কোনো দেখনদারি। যদি অনুমতি দেন ম্যাডাম, আমি মেশিনটা দেখতে পারি। ওই বাক্যটি যেন অনন্যার ভেতরের জমা সমস্ত রাগ জাগিয়ে দিল। সে দ্রুত তার দিকে ফিরল। তার নজর রাঘবের উপর থেকে নিচ পর্যন্ত গেল। ধুলো, পুরনো জামাকাপড় আর সাধারণ চেহারা। তার ভেতরে কোথাও এই চিন্তা জাগল যে পরিস্থিতি কি সত্যিই এতটাই খারাপ হয়ে গিয়েছে যে এখন যে কেউ এসে পরামর্শ দিতে শুরু করেছে। এটা কোনো মোটরসাইকেল নয়, সে বিদ্রূপের সুরে বলল। এটা ভারী মেশিন, সবার সাধ্যের কথা নয়। কিছু শ্রমিকের মুখে হালকা হাসি ফুটে এলো। কেউ কেউ নজর ঘুরিয়ে নিল। রাঘব এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার মুখে লজ্জা নয়, বরং অপমানের হালকা এক লালচে আভা দেখা দিল। তবুও সে পিছিয়ে না গিয়ে ধীরে ধীরে বলল যে সে শুধু সাহায্য করতে চায়। অনন্যার ভেতরে কিছু একটা যেন ভেঙে গেল। ফোন, লোকসান, চাপ আর এই মানুষটা সব একসাথে তার মাথায় ঘুরতে লাগল। তার মনে হলো পরিস্থিতি যেন তাকে নিয়ে ঠাট্টা করছে। সেই উত্তেজনাতেই কিছু না ভেবেই তার মুখ থেকে সেই শব্দগুলো বেরিয়ে গেল যা সবাইকে স্তব্ধ করে দিল। তুমি যদি এই মেশিনটা চালু করে দাও, তবে আমি তোমাকে বিয়ে করব। বাক্যটি বাতাসে থমকে গেল। খনিতে যেন সময় থেমে গেল। কেউ হাসার সাহস পেল না, কেউ কথা বলার সাহস পেল না। রাঘব মাথা নিচু করে নিল। সেই মুহূর্তে না সে তর্ক করল, না কোনো জবাব দিল। কিন্তু সেই নীরবতাতেই এক এমন মোড় তৈরি হয়ে গিয়েছিল যেখান থেকে ফিরে আসা এখন সহজ ছিল না। রাঘব সিং কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল, মাথা নিচু করে। অনন্যার শব্দগুলো তখনও বাতাসে ভাসছিল। ওটা না কোনো সাধারণ চ্যালেঞ্জ ছিল, না কোনো কৌতুক। ওটা রাগ, অহংকার আর ক্লান্তি থেকে বেরিয়ে আসা এমন এক কথা ছিল যা এখন ফিরিয়ে নেওয়া সম্ভব ছিল না। খনিতে দাঁড়িয়ে থাকা লোকেরা শ্বাস আটকে রেখেছিল। কারও মাথায় আসছিল না যে এই লোকটা এখন পিছিয়ে যাবে নাকি এমন কিছু করবে যার কল্পনাও কেউ করেনি। ধীরে ধীরে রাঘব মাথা তুলল। তার চোখে না অপমানের আগুন ছিল, না তর্কের কোনো তাড়া। ছিল শুধু এক স্থিরতা, যেন সে নিজের ভেতরে কিছু ঠিক করে নিয়েছে। সে অনন্যার দিকে তাকাল এবং খুব শান্ত স্বরে বলল যে তার 1 ঘন্টা সময় চাই, না কম না বেশি। সেই গলায় না কোনো কাকুতি মিনতি ছিল, না কোনো চ্যালেঞ্জ। কিছু শ্রমিক হাসি চাপার চেষ্টা করল। কেউ মাথা নাড়ল, যেন সবাই আগে থেকেই জানত যে এসবই বৃথা। কিন্তু অনন্যা হাসল না। সে তার দিকে তাকিয়ে রইল, যেন পরখ করে দেখছে যে সামনে দাঁড়িয়ে থাকা লোকটা সত্যি জানে কিনা সে কি বলছে। ঘড়ির কাঁটা এগিয়ে চলছিল। সময় এমনিতেই তার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। অবশেষে সে নির্বিকার গলায় বলল, ঠিক আছে, কিন্তু 1 ঘন্টা। রাঘব কিছু না বলে মেশিনের দিকে এগিয়ে গেল। আগে থেকে থাকা টেকনিশিয়ানরা একটু পিছিয়ে গেল, যেন এই অচেনা লোকটাকে জায়গা করে দিচ্ছে। কিন্তু তাদের চোখ তার ওপরই আটকে ছিল। রাঘব কাঁধ থেকে নিজের ছোট একটা থলি নামালো আর মাটিতে রেখে দিল। তাতে কোনো আধুনিক সরঞ্জাম ছিল না। কিছু পুরনো যন্ত্রপাতি, একটা কাপড় আর একটা ছোট বোতল। দর্শকদের মুখে অবিশ্বাস আরও গভীর হল। এত বড় মেশিন আর এত সামান্য সরঞ্জাম! রোদ তীব্র ছিল এবং মেশিনের কাছে তখনও উত্তাপ অনুভূত হচ্ছিল। রাঘব ওটাকে স্পর্শ করল না। সে প্রথমে শুধু দাঁড়িয়ে রইল, চারপাশ থেকে দেখছিল, যেন মেশিনের শ্বাস শুনছে। তারপর সে ধীরে একটি প্যানেল খুলল। তার হাতের চলনে কোনো তাড়াহুড়ো ছিল না। প্রতিটি নড়াচড়া ছিল মাপা, যেন সে আন্দাজে নয়, স্মৃতি থেকে কাজ করছে। অনন্যা কিছুটা দূরে দাঁড়িয়েছিল, বুকে হাত বেঁধে। তার মুখে সেই একই কঠোরতা ছিল, কিন্তু ভেতরে কোথাও এক অদ্ভুত অস্থিরতা জাগতে শুরু করেছিল। 5 মিনিট কাটল, তারপর 10। মেশিন তখনও নিস্তব্ধ ছিল। কিছু শ্রমিক বিড়বিড় করতে লাগল যে এসবই সময় নষ্ট। কেউ বলল যে এই লোকটা শুধু নিজের অপমানই করাবে। রাঘব কিছুই শুনল না। সে একটি নলকে মনোযোগ দিয়ে দেখল যা হালকা বেঁকে ছিল, এবং সেটাকে সোজা করল। একটি অংশে জমে থাকা পোড়া গ্রিজ কাপড় দিয়ে পরিষ্কার করল। তার মুখে কোনো ভাবান্তর ছিল না, যেন এগুলো তার কাছে অস্বাভাবিক কিছু নয়। 20 মিনিট কেটে গিয়েছিল। অনন্যার ফোন পকেটে কাঁপতে লাগল, কিন্তু সে না দেখেই কল কেটে দিল।
প্রথমবার তার নজর মেশিনের চেয়ে সেই লোকটার উপর বেশি ছিল, যে নিচু হয়ে পুরো মনোযোগ দিয়ে কাজ করছিল। সে বুঝতে পারছিল না যে সে সফল হওয়ার আশা করছে নাকি ব্যর্থ হওয়ার ভয় পাচ্ছে। ধীরে ধীরে তীব্র গন্ধ কমে আসতে লাগল। ধোঁয়ার জায়গায় এখন শুধু গরম হাওয়া অবশিষ্ট ছিল। শ্রমিকরা কাছে এগিয়ে এলো। তাদের চোখে এখন হাসি ছিল না, বরং কৌতূহল ছিল। রাঘব একটি ছোট অংশ বের করল, ওটা পরিষ্কার করল এবং পুনরায় নিজের জায়গায় লাগিয়ে দিল। তারপর সে কিছু তারকে ঠিকভাবে সাজাল, যেন তাদের সঠিক জায়গা মনে করিয়ে দিচ্ছে। ৪০ মিনিট পার হয়ে গিয়েছিল। মেশিন শান্ত ছিল, কিন্তু এখন ওটাকে আর ভয়ঙ্কর লাগছিল না। রাঘব প্যানেল বন্ধ করল, এক পা পিছিয়ে এলো এবং প্রথমবার অনন্যার দিকে তাকাল। শান্ত স্বরে সে বলল, এখন চেষ্টা করে দেখতে পারেন। খনিতে হঠাৎ নিস্তব্ধতা ছেয়ে গেল। এক শ্রমিক ধীরে কেবিনে উঠে বসল। তার হাত কাঁপছিল যখন সে চাবি ঘুরাল। এক মুহূর্তের জন্য মনে হল মেশিন আবার হয়তো জবাব দেবে না। তারপর একটি গম্ভীর আওয়াজ এলো এবং তারপরেই ইঞ্জিনের ছন্দময় গর্জন ছড়িয়ে পড়ল। মেশিন চলতে লাগল। আওয়াজ ছিল স্থিতিশীল, কোনো ঝটকা ছাড়াই, কোনো ধোঁয়া ছাড়াই, যেন ওটা কখনো খারাপ হতে জানতই না। খনিতে প্রাণ ভিড়ে এলো। কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলল, কেউ খুশিতে আওয়াজ করল। অনন্যা সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখ মেশিনের উপর ছিল, কিন্তু তার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল তার নিজের শব্দগুলো। সেই মুহূর্তটা যখন সে রাগের মাথায় সেই কথাটি বলেছিল। রাঘব মাথা নিচু করে দাঁড়িয়েছিল, যেন এসব কোনো বড় ব্যাপারই নয়। ঘড়ি জানালো যে পুরো ৪৫ মিনিটই হয়েছিল, এবং সেই মুহূর্তেই অনন্যা বুঝতে পারল যে আজ শুধু একটা মেশিনই চলেনি, আজ তার ভেতরের অহংকারও নিঃশব্দে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। মেশিনের আওয়াজ ধীরে ধীরে খনির দৈনন্দিন গর্জনে মিশে গেল। কাজ আবার শুরু হল। শ্রমিকরা নিজের নিজের জায়গায় ফিরতে শুরু করল, কিন্তু এবার পরিবেশ আগের মতো ছিল না। কিছুক্ষণ আগে পর্যন্ত যে লোকটাকে সবাই তুচ্ছ মনে করছিল, এখন তাকে নিয়ে উচ্চস্বরে কিছু বলার সাহস কেউ পাচ্ছিল না। স্বস্তি ছিল, কিন্তু তার সাথে এক অদ্ভুত নীরবতাও ছিল, যেন সবার সামনে বিনা শব্দে কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। অনন্যা রাঠোর সেখানেই দাঁড়িয়ে রইল। তার হাত দুটো এখন আর বুকের উপর ছিল না, হাতগুলো নিজে থেকেই আলগা হয়ে গিয়েছিল। মেশিন চলছিল, প্রজেক্ট বেঁচে গিয়েছিল, ওপর থেকে আসা চাপ আপাতত টলে গিয়েছিল, কিন্তু তার ভেতরে এমন কিছু ছিল যা শান্ত হতে পারছিল না। তার বারবার সেই মুহূর্তটি মনে পড়ছিল যখন রাগ আর অহংকারে সে ওই কথাটি বলে দিয়েছিল। এখন সে বুঝতে পারছিল যে ওটা শুধু কোনো বিদ্রূপ ছিল না, ওটা ক্ষমতার নেশায় বলা এমন এক কথা ছিল যা একজন মানুষের সম্মানকে সবার সামনে তুলে ধরেছিল। রাঘব কারো দিকে তাকাল না। সে নিজের হাত কাপড় দিয়ে পরিষ্কার করল, সরঞ্জামগুলো থলিতে ভরে কাঁধে ঝুলিয়ে নিল। না সে প্রশংসার দিকে তাকাল, না কোনো পুরস্কারের আশা করল। কিছু শ্রমিক কাছে এলো, কেউ হালকা করে তার কাঁধে হাত রাখল, কেউ মাথা নিচু করে ইশারা করল। এটা সেই সম্মান ছিল যা কোনো শোরগোল ছাড়াই দেওয়া হচ্ছিল। রাঘব শুধু হালকা মাথা নাড়ল, যেন এসবই স্বাভাবিক। সে যেতে যেতে শান্ত স্বরে শুধু এটাই বলল যে মেশিনটা যেন এখন খুব জোরে না চালানো হয়, ওকে ঠান্ডা হওয়ার সময় দেওয়া হোক। সেই গলায় না কোনো আদেশ ছিল, না কোনো অধিকার, ছিল শুধু অভিজ্ঞতার সারল্য। তারপর সে ঘুরল এবং ধীরে ধীরে হাঁটতে লাগল। অনন্যা নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে দেখল। তার পদক্ষেপ ভারী ছিল, যেন প্রতিটি পদক্ষেপের সাথে তাকে নিজের ভেতরের কঠোরতাকে পেছনে ফেলে আসতে হচ্ছিল। সে রাঘবের সামনে গিয়ে থামল। এখন তাদের মাঝে কোনো মঞ্চ ছিল না, কোনো পদ ছিল না, শুধু দুজন মানুষ দাঁড়িয়েছিল। সে ওপর থেকে দেখার অভ্যেস ছেড়ে দিয়েছিল। সে সরাসরি তার চোখে দেখার চেষ্টা করল, কিন্তু মুহূর্তেই নজর নিচু হয়ে গেল। ধন্যবাদ। এই শব্দটা তার কাছে আগে কখনো এত ভারী মনে হয়নি। সে না জানি কতবার এই শব্দটা আনুষ্ঠানিকতায় বলেছে, কিন্তু আজ এতে কোনো অহংকার ছিল না, ছিল শুধু স্বীকারোক্তি। রাঘব মাথা নিচু করল, না কোনো হাসি, না কোনো গর্ব, যেন সে নিজের কাজ করেছে এবং কথা শেষ হয়ে গিয়েছে। অনন্যা নিচু স্বরে জিজ্ঞেস করল যে তার কি মনে আছে সে কি বলেছিল। রাঘব শুধু মাথা নাড়ল। সেই হ্যাঁতে কোনো অভিযোগ ছিল না, কোনো চাপ ছিল না। এটাই অনন্যাকে সবচেয়ে বেশি বিঁধল। সে এমন লোকেদের মাঝে থেকে অভ্যস্ত ছিল যারা ভুলকে হাতিয়ার বানিয়ে নেয়। রাঘব এমন কিছু করল না। সে জিজ্ঞেস করল যে তবুও সে কেন সাহায্য করল। রাঘব এক মুহূর্তের জন্য চলন্ত মেশিনের দিকে তাকাল এবং শুধু এইটুকু বলল যে মেশিন খারাপ ছিল আর ওটা ঠিক করতে সে জানত।
এর বাইরে আর কিছু নয়। সেই সাধারণ উত্তরটি অনন্যার ভেতরে কিছু একটা ভেঙে দিল। সেখানে না কোনো ম্যানেজার ছিল, না কোনো গ্রামের লোক। সেখানে শুধু দুজন মানুষ ছিল, আর তাদের মধ্যে একজন নিঃস্বার্থে সঠিক কাজটি করেছিল। পাশ থেকে খবর এলো যে ওপর থেকে বার্তা এসেছে এবং সব ঠিক আছে, প্রজেক্ট সুরক্ষিত। অনন্যা মাথা নাড়ল, কিন্তু তার মনোযোগ এখন এই সব কথাই ছিল না। তার নজর ছিল রাঘবের ওপর, যে পেছনে না তাকিয়ে চলে যাচ্ছিল। সে অনুভব করল যে সে শুধু একজন মানুষকে যেতে দেখছে না, সে সেই মুহূর্তটিকে যেতে দেখছে যেখানে সে নিজের সীমা লঙ্ঘন করেছিল। সেই নিস্তব্ধতায় অনন্যা পরিষ্কার বুঝতে পারল যে এই কাহিনী মেশিনের সাথে শেষ হয়নি। আসল প্রশ্ন এবার শুরু হয়েছে, শব্দের প্রশ্ন, দায়িত্বের প্রশ্ন, আর সেই বাক্যের প্রশ্ন যা সে সবার সামনে বলেছিল এবং যা এখন তার কাছে জবাব চাইছিল। এবার সে জানত সে ওই জবাব থেকে পালাতে পারবে না। সেদিনের পর খনি তার পুরনো গতিতে ফিরে এলো। মেশিনগুলো চলতে লাগল, ট্রাক সময়ে ভর্তি হতে লাগল, আর রিপোর্টে সবকিছু স্বাভাবিক দেখাতে লাগল। বাইরে থেকে দেখা কেউ বলতে পারত না যে কিছু অস্বাভাবিক ঘটেছে, কিন্তু অনন্যা রাঠরের ভেতরে পরিস্থিতি একদমই স্বাভাবিক ছিল না। সে প্রতিদিনের মতো সময়ে সাইটে পৌঁছাত, কাজ দেখত, নির্দেশ দিত এবং মিটিংয়ে অংশ নিত। কিন্তু প্রতিটি কাজের মাঝে তার মনোযোগ বারবার বিচ্যুত হয়ে যেত। কখনো তার নজর সেই জায়গায় আটকে যেত যেখানে রাঘব মেশিন খুলেছিল, আবার কখনো তার কানে সেই শব্দগুলো প্রতিধ্বনিত হতো যা সে রাগের মাথায় বলেছিল। সেই লোকটা সেখানে ছিল না, তবুও তার নীরবতা যেন পুরো এলাকায় ছড়িয়েছিল। দিন পার হওয়ার সাথে সাথে খনিতে অনেক কথাও ছড়াতে লাগল। শুরুতে এটা শুধু ফিসফাস ছিল। কেউ বলতো সেই লোকটা সাধারণ হতে পারে না। কেউ যোগ করত যে সে মেশিনটাকে এমনভাবে সামলেছে যেন বছরের পর বছর ধরে চেনে। কিছু লোকের মনে পড়ল যে গ্রামে আগেও আলোচনা ছিল যে রাঘব কখনো বিদেশে কাজ করত। এই কথাগুলো অনন্যার কাছেও পৌঁছাত। সে শুনত, বুঝত, কিন্তু সামনে থেকে কিছু বলতো না। সে চাইত না কেউ এটা মনে করুক যে তার আগ্রহ ব্যক্তিগত। তবুও প্রতিটি শোনা কথা তার ভেতরে আরও একটি প্রশ্ন যোগ করে দিত, একটি করে গিঁট বেঁধে দিত। সন্ধ্যায় যখন সে ফিল্ড অফিসে একা বসে থাকত, হেলমেট টেবিলের ওপর রাখা থাকত আর ফাইলগুলো খোলা থাকত, তখন তার মন কাজে বসত না। প্রথমবার সে নিজের কাছে এটা স্বীকার করল যে এই অস্থিরতা শুধু গুজবের কারণে নয়, এটা সেই দায়িত্বের কারণে যা সে এড়িয়ে চলছিল। সে জানত যে শব্দগুলো একবার সবার সামনে বলে দেওয়া হয়, সেগুলো সময়ের সাথে হালকা হয় না। সেগুলো সঠিক সময়ের অপেক্ষা করে, যখন মানুষকে তার জবাব দিতেই হয়। পরের দিন সে মহেশকে ডাকল, গলা জান্ত করে স্বাভাবিক রাখল, যেন এটা শুধু কাজের সাথে যুক্ত কোনো প্রশ্ন। সে জিজ্ঞেস করল যে সেই লোকটা যে মেশিন ঠিক করেছিল সে কোথায় থাকে। মহেশ এক মুহূর্ত থেমে জানাল যে রাঘব সিং পাশের গ্রাম ওসিয়াতে থাকে, নিজের বৃদ্ধা মায়ের সাথে থাকে। বেশি কথা বলে না, নিজের কাজে ব্যস্ত থাকে। বিদেশে কাজ করার কথা সেও শুনেছে, কিন্তু পুরো কাহিনী কারো জানা নেই। মহেশের গলায় সেই দ্বিধা ছিল যেন সে কিছু জানে কিন্তু বলতে চাইছে না। অনন্যা আর প্রশ্ন করল না। সে বুঝে গিয়েছিল যে আধা তথ্য থেকে সত্য পাওয়া যায় না। গ্রামেও কথা পৌঁছে গিয়েছিল। কেউ বলতো যে খনির ম্যানেজার সেই লোকটার সাথে আলাদা করে কথা বলেছে। কেউ যোগ করত যে সে ক্ষমাও চেয়েছে। সত্য আর কল্পনা একে অপরের সাথে মিশে গিয়েছিল। রাঘবের কাছেও এসব পৌঁছাল, কিন্তু সে কাউকে কোনো জবাব দিল না। সে প্রতিদিনের মতো সকালে উঠত, ছোটখাটো কাজ করত, মায়ের জন্য ওষুধ আনত, আর সন্ধ্যায় চুপচাপ বাড়ি ফিরে আসত। তার কাছে সেই দিনটি কেবল একটি দিন ছিল, একটু আলাদা ঠিকই, কিন্তু জীবন বদলে দেওয়ার মতো নয়। অনন্যার ভেতরে অস্থিরতা বাড়তে থাকল। এখন সে পরিষ্কার বুঝতে পারছিল যে চুপ থাকাটাও নিজের মধ্যে একটি সিদ্ধান্ত হয়। প্রতিটি অতিক্রান্ত দিন সেই বাক্যটিকে আরও ভারী করে তুলছিল। তার মনে হতে লাগল যে যদি সে এখনও এড়িয়ে চলে, তবে এই এড়িয়ে চলা দুর্বলতা হয়ে যাবে। এবং সে দুর্বল নয়, দায়িত্ব বেছে নিতে চাইছিল, চাই তার পরিণতি যাই হোক না কেন। এক সন্ধ্যায় সে অফিস তাড়াতাড়ি ছাড়ল, ড্রাইভারকে মানা করে দিল এবং নিজে গাড়ি চালাতে লাগল। শহরের রাস্তা পেছনে পড়ে রইল, রাস্তা সরু হয়ে গ্রামের দিকে ঘুরে গেল। ধুলোমাখা সেই রাস্তায় গাড়ি চালাতে চালাতে তার বুক কাঁপছিল। সে জানত যে এই রাস্তা তাকে আরাম দেবে না, কিন্তু এখন ফিরে আসা তার চেয়েও বেশি ভারী মনে হচ্ছিল। সেই মুহূর্তে খনি থেকে দূরে সেই শান্ত রাস্তায় অনন্যা প্রথমবার অনুভব করল যে তার জীবন এক এমন মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রশ্ন থেকে বাঁচা সম্ভব নয়, আর এখন যাই জবাব দিতে হবে তা শুধু শব্দে নয়, নিজের সিদ্ধান্তে দিতে হবে। সন্ধ্যা নামতে শুরু করেছিল,
যখন অনন্যা রাঠোরের গাড়ি ওসিআর সীমানায় পৌঁছাল। শহরের চওড়া রাস্তা, শোরগোল আর ভিড় সব পেছনে পড়ে গিয়েছিল। এখানে রাস্তা সরু ছিল, দুই দিকে মাটির ঘর, টালির চাল আর দরজার বাইরে বসে থাকা শান্ত দৃষ্টি। কিছু লোক গাড়ি দেখে তাকালো, কেউ রাস্তা দেখালো, কেউ শুধু মাথা তুলে দেখল আর আবার নিজের কাজে লেগে গেল। অনন্যা গাড়ি একপাশে থামাল। সামনের পথ তাকে পায়ে হেঁটে পার হতে হতো। সে দীর্ঘশ্বাস নিল, যেন নিজের ভেতরের সমস্ত বোঝা এখানেই ফেলে দিতে চায়। কিছু জিজ্ঞাসাবাদের পর সে সেই ছোট ঘরটির সামনে দাঁড়িয়েছিল। সামনে নিম গাছ ছিল, নেচে ছায়া আর বাতাসে মাটির সোনা গন্ধ। দরজা আধখোলা ছিল। অনন্যা হালকা টোকা দিল। ভেতর থেকে পায়ের আওয়াজ এলো এবং একজন বৃদ্ধা মহিলা দরজায় এলেন। মুখে বয়সের রেখা ছিল, চোখে সারল্য আর অভিজ্ঞতার গভীরতা। অনন্যা নিজেকে সামলে নিয়ে জানালো যে সে রাঘবের সাথে দেখা করতে এসেছে। মহিলা কোনো প্রশ্ন ছাড়াই ভেতরে আসার ইশারা করলেন, যেন গ্রামে অতিথির কাছে আগে কারণ জানতে চাওয়া হয় না। ঘরটি ছোট ছিল, সাদা সিধে ছিল। একটি টেবিল, দুটি চেয়ার, দেওয়ালে টাঙানো ক্যালেন্ডার আর কোনায় রাখা জলের কলসি। কোনো দেখনদারি নেই, কোনো অতিরিক্ত জিনিসপত্র নেই। অনন্যা বসে পড়ল। প্রথমবার তার মনে হলো যে শব্দগুলো তার সাথে দিচ্ছে না। মহিলা চা রাখলেন এবং চুপচাপ সামনে বসলেন। সেই সময় ভেতরের ঘর থেকে রাঘব বাইরে এলো। তাকে দেখেই অনন্যার ভেতরের ক্লান্তি আর অস্থিরতা একসাথে উথলে উঠল। এখানে না সে খনির ম্যানেজার ছিল, না কোনো আদেশ দেওয়ার লোক। এখানে সে শুধু একজন মানুষ ছিল যে নিজের শব্দের দায়িত্ব নিতে এসেছে। কিছুক্ষণ পর্যন্ত কেউ কথা বলল না। তারপর অনন্যা শান্ত স্বরে বলতে শুরু করল। সে কোনো চাপ, কোনো বাধ্যবাধকতা বা পরিস্থিতির কথা তুলল না। সে শুধু এটুকু বলল যে সেদিন তার মুখ থেকে যে শব্দগুলো বেরিয়েছিল সেগুলো ভুল ছিল। এমন শব্দ কোনো মানুষের সামনে বলা উচিত নয়। সে এটাও পরিষ্কার করল যে সে এখানে কারো কাছে ক্ষমা আদায় করতে বা কোনো প্রতিশ্রুতি শুনতে আসেনি। সে শুধু এটা বলতে চায় যে ভবিষ্যতে যাই ঘটবে তা কারো বাধ্যবাধকতা হবে না, না তার না রাঘবের। রাঘব মনোযোগ দিয়ে তার কথা শুনল। তারপর সেও ঠিক ততটাই শান্তস্বরে বলল যে সে কারো কাছে ক্ষমার আশা করে না। তার কাছে ওটা সেদিনের কাজ ছিল। মেশিন খারাপ ছিল আর ওটা ঠিক করতে সে জানত। অনন্যা মাথা নাড়ল। সে বলল যে সে এই কথাটাই বুঝতে এসেছে, আর হয়তো এই বোঝাপড়াটুকুই তাকে এখানে নিয়ে এসেছে। ঘরে আবার নিস্তব্ধতা ছেয়ে গেল, কিন্তু সেই নিস্তব্ধতা ভারী ছিল না, তাতে শোনার জায়গা ছিল। তখনই রাঘবের মা ধীর স্বরে বললেন যে সম্মান শব্দে নয়, ব্যবহারে তৈরি হয়। যে মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং তা শোধরানোর চেষ্টা করে, সেই সঠিক অর্থে শক্তিশালী হয়। অনন্যার চোখ নিচু হয়ে গেল। প্রথমবার তার মনে হল এখানে তাকে পরখ করা হচ্ছে না, বরং গ্রহণ করা হচ্ছে। রাঘব বলল যে সে যে কোনো সিদ্ধান্তকে সময় দিতে চায়। সে চায় না গ্রাম, খনি বা মানুষের কথা কোনো পথ নির্ধারণ করুক। অনন্যা এটা শুনল এবং তার ভেতরে এক অদ্ভুত স্বস্তি নামল। সে বলল যে সেও এটাই চায়, না কোনো তাড়াহুড়ো, না কোনো চাপ, শুধু সত্য আর সময়। সে যখন উঠল তখন বাইরে অন্ধকার ঘনিয়ে এসেছে। নিমপাতা দিয়ে আসা হাওয়া ঠান্ডা লাগছিল। দরজায় দাঁড়িয়ে অনন্যা এক মুহূর্তের জন্য পেছনে তাকাল। এই ঘরটা ছোট ছিল, কিন্তু এখানে সে প্রথমবার হালকা অনুভব করেছিল। সে ধন্যবাদ বলল, এবার কোনো বোঝা ছাড়াই। রাঘব মাথা নাড়ল। গাড়ির দিকে ফিরতে ফিরতে অনন্যা জানত যে এই সাক্ষাৎ কোনো সিদ্ধান্ত ছিল না, এটা একটা শুরু ছিল। কোনো পদ ছাড়াই, কোনো প্রতিশ্রুতি ছাড়াই, কোনো শোরগোল ছাড়াই। আর কখনো কখনো জীবনের সবচেয়ে সত্য শুরু সেটাই হয় যা নীরবতায় ঘটে। পরের দিন সকালে অনন্যা রাঠোর খনিতে পৌঁছাল তো সবকিছু ওপর থেকে স্বাভাবিক দেখাচ্ছিল। মেশিনগুলো নিজের ছন্দে চলছিল, শ্রমিকরা কাজে মগ্ন ছিল, আর কাগজে প্রজেক্ট সময়ে এগিয়ে চলছিল। কিন্তু অনন্যা অনুভব করতে পারছিল যে বাতাসে কিছু বদলে গিয়েছে। প্রতিটি দৃষ্টি এখন আর আগের মতো ছিল না। কোথাও কৌতূহল ছিল, কোথাও বিদ্রূপ, আর কোথাও এমন অসম্পূর্ণ প্রশ্ন যা কেউ সরাসরি করার সাহস পাচ্ছিল না। মিটিংয়ের পর কেউ কথাটা বাইরে ফাঁস করে দিয়েছিল, আর সেই কথাটাই এখন খনি থেকে বেরিয়ে শহরে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। গ্রামের একটি ছোট সাক্ষাৎ যা ব্যক্তিগত ছিল তা এখন প্রকাশ্য আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুপুর গড়াতেই বিক্রম রাঠোন তার সামনে এসে দাঁড়াল। সম্পর্কে খুঁড়তুতো ভাই আর স্বভাবে লাভ ক্ষতির হিসেব রাখা মানুষ। তার হাসিটা ছিল আধা আধি, চোখে মাপজোক পরিষ্কার ধরা পড়ছিল। সে কোনো ভূমিকা ছাড়াই বলল যে লোকে কথা বলছে, আর এমন কথা কোম্পানি পছন্দ করে না। খুনির ম্যানেজারের গ্রামের কোনো এক লোকের বাড়ি যাওয়া, তাও আবার একা, প্রশ্ন তুলে দেয়।
সে এটাও যোগ করল যে সমাজ দ্রুত সিদ্ধান্তে পৌঁছায় আর কোম্পানি প্রায়ই সমাজের ভাষায় কথা বলে। অনন্যা তার কথা মনোযোগ দিয়ে শুনল। সে জানত যে বিক্রমের উদ্বেগের পেছনে সুযোগও লুকিয়ে আছে। এমন পরিস্থিতিতে কিছু লোক সমাধান নয়, শূন্যস্থান খোঁজে। বিক্রম পরামর্শ দিল যে এই পুরো ব্যাপারটা থেকে দূরত্ব তৈরি করে নেওয়া হোক। একদিনের একটা ভুলকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। অনন্যা শান্ত স্বরে বলল যে কিছু ভুল থেকে দূরত্ব তৈরি করা যায় না, সেগুলোর সামনাসামনি হতে হয়। এই জবাব বিক্রমের পছন্দ হল না। তার মুখে হালকা বিরক্তি ফুটে উঠল এবং সে কথা ঘুরিয়ে চলে গেল। কিন্তু তার চলে যাওয়ার ভঙ্গি পরিষ্কার বলছিল যে এই আলোচনা এখানেই শেষ হতে চলেছে। সেই সন্ধ্যায় গ্রাম আর খনির মধ্যে কথাবার্তা আরও বাড়তে থাকল। অর্ধেক সত্যগুলো পূর্ণ গল্পে পরিণত হতে লাগল। কেউ বলতো যে রাঘব খুব চতুর, কেউ যোগ করত যে সে বড় কোনো খেলার অংশ। কারো কারো মনে পড়তে লাগল যে সে কখনো বিদেশে কাজ করত এবং হঠাৎ ফিরে এসেছিল। প্রমাণ ছাড়ায়, প্রশ্ন ছাড়ায় প্রত্যেকে নিজের মতো গল্প বানাতে লাগল। এসব রাঘবের কানেও পৌঁছাল। সে শুনল, বুঝল এবং তারপর সেটাই করল যা সে আগেও করেছে, চুপ থাকল। তার কাছে এই কোলাহল নতুন কিছু ছিল না। আগেও এই কোলাহলই তাকে বিনা দোষে দোষী বানিয়ে দিয়েছিল। সেই রাতে সে অনেকক্ষণ জেগে রইল। আঙিনায় বসে সে আকাশের দিকে তাকাল। মা ভেতরে ঘুমোচ্ছিলেন। গ্রাম শান্ত ছিল, কিন্তু তার ভেতরে পুরনো স্মৃতিগুলো নাড়া দিচ্ছিল। সে বুঝতে পারছিল যে এবার ব্যাপারটা শুধু তার একার নয়, অনন্যাও এই কোলাহলের মাঝে দাঁড়িয়ে আছে। সে স্থির করল যে সে তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেবে না, কিন্তু সত্য থেকেও পালাবে না। যদি কথা সামনে আসে তবে সে তা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকবে। অন্যদিকে অনন্যা নিজের ঘরে একা বসেছিল। জানালার বাইরে শহরের আলোগুলো জ্বলছিল, কিন্তু তার কাছে সেই আলো শীতল আর দূরের মনে হচ্ছিল। বিক্রমের কথাগুলো, মানুষের দৃষ্টি আর কোম্পানির নীরবতা সব তার ভেতরে একসাথেই প্রতিধ্বনিত হচ্ছিল। সে জানত যে এখন কাহিনী আর দুজন মানুষের রইল না, এটা তাদের সবার হয়ে গিয়েছিল যারা ক্ষমতা, পদ আর সম্মান দিয়ে সিদ্ধান্ত মেপে দেখে। তবুও কোথাও ভেতরে এক পরিষ্কার কণ্ঠস্বর ছিল যা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে যদি সে আজ নুয়ে পড়ে তবে সে নিজের চোখের দিকে তাকাতে পারবে না। সেই রাতে দুজনে আলাদা আলাদা জায়গায় ছিল, কিন্তু একই বোঝা বইছিল। বাইরের আওয়াজগুলো আরও তীব্র হতে থাকল এবং তাদের মাঝে দাঁড়িয়ে থাকা এই কাহিনী এখন সেই মোড়ে পৌঁছে গিয়েছিল যেখানে পরবর্তী পদক্ষেপ শুধু সম্পর্ক নয়, বরং পুরো জীবনের গতিপথ বদলে দিতে চলেছিল। সেদিন খনিতে সকাল থেকেই অন্যরকম কিছু অনুভব হচ্ছিল। কাজ চলছিল, মেশিনগুলো নিজের ছন্দে ছিল, কিন্তু বাতাসে এক অদ্ভুত অস্থিরতা ছিল। অনন্যা রাঠোরের এই অনুভূতি বিনা কারণে হয়নি। দুপুরের আগেই নিরাপত্তা গেটে একটি বাইরের গাড়ি এসে থামল। শহরের পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি, যেন এই ধুলোবালি ঘেরা এলাকার সাথে তার কোনো সম্পর্ক নেই। ড্রাইভার নেমে নাম জিজ্ঞেস করল এবং অফিসে একটি খাম পৌঁছে দিল। খামের ওপর একটি পুরনো কোম্পানির নাম ছিল, এমন নাম যা অনন্যা আগেও শুনেছিল, ফাইলে, রিপোর্টে, কিন্তু কখনো সরাসরি এইভাবে নয়। সে খামটি খুলল। ভেতরে একটি আনুষ্ঠানিক চিঠি ছিল। শব্দগুলো মার্জিত ছিল, কিন্তু সেগুলোর পেছনে চাপ স্পষ্ট ফুটে উঠছিল। কোম্পানি রাঘব সিংয়ের সাথে দেখা করতে চাইছিল, পুরনো বিষয়টি স্পষ্ট করার জন্য। তদন্ত শেষ হয়েছিল, কিছু নথিপত্র সামনে এসেছিল এবং এখন কোম্পানি নিজের পক্ষ পরিষ্কার করতে চাইছিল। অনন্যা বুঝতে পারল যে তারা সরাসরি গ্রামে পৌঁছায়নি, কারণ তারা হয়তো জানতই না যে রাঘব এখন এখানেই থাকে। তারা প্রথমে খনিতে এসেছিল, যেখানে তার নাম আবার সামনে এসেছিল। এটা সেই দরজা ছিল যা রাঘব বহু বছর আগে বন্ধ করে দিয়েছিল আর যা এখন বাধ্য হয়ে খোলা হচ্ছিল। সেই সময় গ্রামেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কেউ রাঘবকে জানাল যে শহর থেকে কিছু লোক তাকে খুঁজছে। রাঘব মাকে কিছুই বলল না। সে চুপচাপ বাড়ি থেকে বেরোল এবং ক্ষেতের থেকে হাঁটতে লাগল। প্রতিটি পদক্ষেপের সাথে স্মৃতিগুলো ভেসে উঠতে লাগল। বড় ওয়ার্কশপ, উজ্জ্বল আলো, মেশিনের অনবরত শব্দ, আর সেই দিনটি যখন একটি ভুল যা তার ছিল না তার নামে চাপিয়ে দেওয়া হয়েছিল। প্রশ্ন করা হয়েছিল, অভিযোগ করা হয়েছিল, এবং তারপর কারো কথা না শুনেই রায় শুনিয়ে দেওয়া হয়েছিল। সেই সব কিছু তার ভেতরে কোথাও জমা হয়ে গিয়েছিল, যেমন সময় সেই ক্ষতের ওপর মাটি চাপা দেয়, কিন্তু ব্যথা সেখানেই থেকে গিয়েছিল। সন্ধ্যা হতে হতে তারা গ্রামে পৌঁছে গেল। দুজন মানুষ, আনুষ্ঠানিক পোশাক, মাপা ভাষা আর মুখে সতর্কতা। তারা রাঘবের সাথে দেখা করার অনুমতি চাইল। রাঘব তাদের আঙিনায় বসাল।
মা ভেতর থেকে জল নিয়ে এলেন এবং কিছু না জিজ্ঞেস করেই ফিরে গেলেন। কথাবার্তা শুরু হলো, তো শব্দের মধ্যে অনুতাপ ছিল, কিন্তু গলায় ভয়ও ছিল। তারা জানালো যে কোম্পানির ওপর আইনি চাপ বাড়ছে, পুরনো মামলাগুলো আবার খোলা হচ্ছে, আর এখন সত্য লুকিয়ে রাখা সম্ভব নয়। নথিপত্র সামনে আছে এবং তদন্তে প্রমাণিত হয়েছে যে ভুল রাঘবের ছিল না। কোম্পানি চাইছিল যে তার নাম পরিষ্কার করা হোক, যাতে তাদের নিজেদের ভাবমূর্তিও রক্ষা পায়। রাঘব সব মনোযোগ দিয়ে শুনল। তার মুখ শান্ত ছিল, কিন্তু ভেতরে কিছু একটা নড়াচড়া করছিল। সে শুধু এটুকু জিজ্ঞেস করল যে এসব এখন কেন। উত্তর পরিষ্কার ছিল, যদিও পুরোপুরি সততা ছাড়াই। কোম্পানির এখন সত্যের প্রয়োজন ছিল, কারণ সত্য তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। রাঘব ধীরে ধীরে মাথা নাড়ল। সে বুঝতে পেরেছিল যে সত্যের সময় তখনই আসে যখন তা অন্য কারো বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায়। এদিকে অনন্যার কাছে এই খবর পৌঁছে গিয়েছিল। সে সচেতনভাবে নিজেকে দূরে রাখল। এই লড়াই রাঘবের ছিল এবং তাকে তার মতোই লড়তে দেওয়া উচিত ছিল। তবুও তার ভেতরে একটি উদ্বেগ ছিল, যা পা টিপে টিপে চলছিল। যদি রাঘবের অতীত পুরোপুরি সামনে আসে, তবে প্রশ্ন শুধু তাকে নিয়ে হবে না, তুলনা হবে, সিদ্ধান্ত হবে, আর চাপ অনেক গুণ বেড়ে যাবে। গ্রামে রাত নামল। শহরের লোকেরা ফিরে গেল। কিছু কাগজ রেখে রাঘব আঙিনায় একা বসে রইল। মা পাশে এসে বসলেন। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, শুধু তার কাঁধ চাপড়ে দিলেন। সেই একটি স্পর্শে ভরসা ছিল, সেই ভরসা যা যে কোনো সাফাইয়ের চেয়ে বড় হয়। সেই রাতেই অনন্যা নিজের ঘরে অনেক রাত পর্যন্ত জেগে রইল। জানালার বাইরে শহরের আলোগুলো জ্বলছিল, কিন্তু তার কাছে সেই আলো শীতল আর দূরের মনে হচ্ছিল। সে জানত যে এখন কাহিনী পেছনে যেতে পারে না। অতীতের দরজা খুলে গিয়েছে, প্রশ্ন সামনে এসে গিয়েছে, এবং এখন যাই হবে তা আধা সত্য হবে না। তাকেও ঠিক করতে হচ্ছিল যে সে এই সত্যের সাথে কিভাবে দাঁড়িয়ে থাকবে, পদের সাথে নাকি মানুষের সাথে। দুটি আলাদা জায়গায়, দুটি আলাদা জীবনে সেই একই সত্য ধীরে ধীরে রূপ নিচ্ছিল, এবং এই সত্য এখন সুযোগ সুবিধার উপর নয়, বরং সাহসের উপর ভিত্তি করে স্থির হতে চলেছিল। পরের দিন সকালে খনিতে এক অন্যরকম অস্থিরতা অনুভব করা যাচ্ছিল। কাজ সময় শুরু হলো, মেশিনগুলো চলতে থাকল, কিন্তু দৃষ্টি বারবার মেশিন থেকে সরে গিয়ে মুখের উপর আটকে যাচ্ছিল। এখন এটা শুধু ফিসফাস ছিল না, শহর থেকে আসা লোকেদের উপস্থিতি, নথিপত্রের আলোচনা আর রাঘবের অতীতের কথা শ্রমিকদের মাধ্যমে ধীরে ধীরে গ্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিছু লোক স্বস্তিতে ছিল, যেন কোনো জটিল গল্পের সূত্র পাওয়া গিয়েছে, আর কেউ কেউ অস্বস্তিতে ছিল, কারণ যে মানুষটিকে তারা সাধারণ ভেবেছিল তার সত্য তাদের ধারণার চেয়ে অনেক বড় হয়ে বেরোচ্ছিল। দুপুর হতেই অফিসে বৈঠক ডাকা হলো। কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কাগজ খোলা হলো, রিপোর্ট রাখা হলো, এবং শব্দগুলোকে সাবধানে মাপা হতে লাগল। পুরনো প্রজেক্টের কারিগরি ত্রুটি, তদন্ত রিপোর্ট এবং সেই উপসংহার সামনে এলো, যা এখন পরিষ্কার বলছিল যে ভুল রাঘব সিংয়ের ছিল না। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। কিছু লোক চুপ ছিল, কেউ অস্বস্তিতে। এই নিস্তব্ধতা সম্মানের নয়, বরং সেই লজ্জার ছিল যা দেরিতে সামনে আসে। সেই মুহূর্তেই অনন্যা রাঠোর কথা বলার সিদ্ধান্ত নিল। সে জানত যে যদি সে এখনও চুপ থাকে, তবে এই নীরবতাও একটি পক্ষ হয়ে দাঁড়াবে। সে শান্ত কিন্তু স্পষ্ট স্বরে বলল যে এই বিষয়টি শুধু নথিপত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একজন মানুষের সম্মানের প্রশ্ন, যাকে বছরের পর বছর ভুল প্রমাণিত করা হয়েছে। সে পরিষ্কার বলল যে কোম্পানি যদি সত্য স্বীকার করে, তবে তাকে মাঝপথে থেমে যাওয়া উচিত নয়। সত্যকে জনসম্মুখে মেনে নিতে হবে, এবং সেই একইভাবে দায়িত্বও নিতে হবে। কারণ খনিতে কাজ করা লোকেরা শুধু মেশিনের সিদ্ধান্ত দেখে না, মানুষের সাথে হওয়া আচরণও মনে রাখে। কিছু প্রতিনিধি সংযম বজায় রাখলেন এবং আইনি প্রক্রিয়ার কথা বললেন। অনন্যা মাথা নাড়ল, কিন্তু তার চোখে স্পষ্টতা ছিল। সে বলল যে আইন জরুরি, কিন্তু নৈতিক দায়িত্ব তার চেয়েও বড়। এই কথাটি ঘরে বসা অনেককে অস্থির করছিল, কারণ এখন সিদ্ধান্ত শুধু ফাইলের ভেতরে থাকার মতো ছিল না। সন্ধ্যা নাগাদ এই কথা খনির বাইরে বেরিয়ে গিয়েছিল। শ্রমিকদের মাধ্যমে খবর গ্রামে পৌঁছাল। লোকেরা রাঘবের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় থামতে লাগল। কেউ সরাসরি কিছু বলছিল না, কিন্তু দৃষ্টিতে প্রশ্ন কম এবং গ্রহণযোগ্যতা বেশি ছিল। রাঘব এসব দেখছিল। সে অনুভব করল যে সত্য সামনে আসা সবসময় স্বস্তি দেয় না, কখনো কখনো তা পুরনো ক্ষতগুলোকে আবার জাগিয়ে দেয়। তবুও সে নিজেকে বলল যে এই বাতাসের প্রয়োজন ছিল। সেই সন্ধ্যায় অনন্যা গ্রামে পৌঁছাল। এবার সে সাফাই দিতে নয়, বরং নিজের সিদ্ধান্তের পাশে দাঁড়াতে এসেছিল। সে রাঘবকে বলল যে আজ যা বলা হয়েছে তা কোনো আনুষ্ঠানিক বিবৃতি ছিল না। সে জানে যে সামনে চাপ বাড়বে, বিরোধিতা হবে আর প্রশ্ন উঠবে।
কিন্তু সে সেই সত্য থেকে পিছিয়ে যাবে না যা এখন সবার সামনে এসে গিয়েছে। রাঘব তার কথা শুনল এবং শান্ত স্বরে বলল যে সে কারো কাছে অনুগ্রহ চায় না। সে শুধু সেটাই চেয়েছিল যা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তার নাম এবং তার সত্য। অনন্যা মাথা নাড়ল। সে বলল যে কখনো কখনো সঠিকের পাশে দাঁড়ানো অন্য কারোর জন্য নয়, বরং নিজের জন্য জরুরি হয়। রাত গভীর হল। গ্রাম শান্ত ছিল, কিন্তু বাতাসে এক নতুন স্থিরতা ছিল, যেন অনেক দিন ধরে চেপে রাখা কোনো বোঝা অবশেষে মাটিতে রাখা হয়েছে। দূরের শহরে কোম্পানির অফিসে সিদ্ধান্তের প্রস্তুতি চলছিল। খনি আর গ্রামের মাঝে দাঁড়িয়ে থাকা এই কাহিনী এখন সেই মোড়ে পৌঁছে গিয়েছিল যেখানে সত্য থেকে পিছিয়ে যাওয়ার পথ আর অবশিষ্ট ছিল না। সামনের পথ সহজ ছিল না, কিন্তু দুজনেই এটা জানত যে এখন যাই হবে তা অসম্পূর্ণ হবে না। সত্য সামনে আসার পর খনির পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। মেশিনগুলো এখনও চলত, কাজ নিজের গতিতে ছিল, কিন্তু মানুষের দৃষ্টি আগের মতো রইল না। এখন প্রতিটি আদেশের পেছনে একটি প্রশ্ন লুকিয়ে থাকত, এবং প্রতিটি সিদ্ধান্তকে শুধু কারিগরি নয়, বরং নৈতিক দৃষ্টিতেও দেখা হতে লাগল। অনন্যা রাঠোর এই পরিবর্তন সবচেয়ে আগে অনুভব করল। শহর থেকে ফোন আসতে লাগল। ওপর মহলের কর্মকর্তাদের গলায় আনুষ্ঠানিকতা বজায় থাকল, কিন্তু শব্দের মাঝে চাপ পরিষ্কার ফুটে উঠছিল। তাকে মনে করিয়ে দেওয়া হল যে কোম্পানির নিয়ম মেনে চলে, আবেগ দিয়ে নয়, এবং কোনো একজন ব্যক্তির অতীতকে জনসমক্ষে বড় ইস্যু বানানো সংগঠনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কয়েকদিন পরেই একটি আনুষ্ঠানিক নোটও পাঠানো হল, যেখানে সরাসরি কিছু না বলে এই ইঙ্গিত পরিষ্কার ছিল যে তার সিদ্ধান্তের ওপর নজরদারি রাখা হচ্ছে। অনন্যা সবকিছু শান্ত মনে শুনল। সে তর্ক করল না, গলা উঁচিয়ে কথা বলল না। সে শুধু এটুকু বলল যে যদি নিয়ম মানুষের সম্মানের চেয়ে ওপরে রাখা হয়, তবে সেই নিয়ম আর নিয়ম থাকে না, তা ভয়ে পরিণত হয়। ফোনের ওই পাশে কয়েক মুহূর্ত নীরবতা রইল। তারপর কথা ঘুরিয়ে দেওয়া হলো, যেন কিছুই বলা হয়নি। কিন্তু অনন্যা বুঝে গিয়েছিল যে এই নীরবতা একটি সতর্কতা। তার সিদ্ধান্তের মূল্য দিতে হবে, এবং হয়তো সেই মূল্য তার পদও হতে পারে। অদ্ভুত ব্যাপার এই ছিল যে এই অনুভবে তার ভয় কম এবং স্পষ্টতা বেশি অনুভূত হচ্ছিল। অন্যদিকে রাঘবের সামনেও একটি নতুন মোড় দাঁড়িয়েছিল। কয়েকদিন পর কোম্পানির পক্ষ থেকে বার্তা এলো। শব্দগুলো সুপরিকল্পিত। প্রস্তাবটি প্রলুব্ধকর, উন্নত পদ, উন্নত সুবিধা এবং পুরনো ভুলের আনুষ্ঠানিক সংশোধন। সে অনেকক্ষণ সেই কাগজটির দিকে তাকিয়ে রইল। এটা সেই স্বপ্ন ছিল যা সে কখনো পুরোপুরি সততার সাথে যাপন করেছিল, এবং যা একদিন বিনা দোষে হারিয়ে ফেলেছিল। মা পাশে বসেছিলেন, তিনি কিছুই বললেন না, শুধু তার চোখের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে প্রশ্ন ছিল না, শুধু এই ভরসা ছিল যে যাই সিদ্ধান্ত হবে তা ভেবেচিন্তেই নেওয়া হবে। গ্রামে মানুষ আলাদা আলাদাভাবে প্রতিক্রিয়া দিচ্ছিল। কারো কারো কাছে রাঘব এখন গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছিল, কেউ কেউ এখনও সন্দেহে ছিল। কারো চোখে সে উদাহরণ ছিল, কারো চোখে অস্বস্তিকর সত্য। কিন্তু রাঘব প্রথমবার অনুভব করল যে তার এই দৃষ্টিগুলোকে ভয় লাগছে না। হয়তো এই কারণ এবার সত্য তার সাথে ছিল, এবং সে সত্য থেকে পালাচ্ছিল না। সন্ধ্যায় অনন্যা আর রাঘবের দেখা হল। কোনো আনুষ্ঠানিক কারণ ছিল না, শুধু কথা বলতে হয়েছিল। দুজনে কিছুক্ষণ চুপ করে থাকল, যেন শব্দের আগে নীরবতা জরুরি। অনন্যা তাকে জানালো যে উপরমহল থেকে চাপ বাড়ছে এবং ভবিষ্যতে তার পথ সহজ থাকবে না। সে এটাও পরিষ্কার বলল যে সে কারো কাছেই আশা রাখে না যে তার সিদ্ধান্তের কারণে কেউ নিজের জীবন বদলে ফেলুক। এই লড়াই সে নিজে বেছে নিয়েছে, এবং এর মূল্যও সে নিজেই দেবে। রাঘব তার কথা মনোযোগ দিয়ে শুনল। তারপর সে জানালো যে কোম্পানির প্রস্তাব তার সামনে আছে। সে স্বীকার করল যে প্রস্তাবটি আকর্ষণীয়, কিন্তু এখন সে এটা বুঝে গিয়েছে যে প্রতিটি সঠিক জিনিস সেখানেই থাকে না যেখানে সুবিধা থাকে। সে বলল যে যদি সে ফিরে যায়, তবে শুধু শর্তে নয়, নিজের শর্তে ফিরে যাবে। সে এখন আর সেই মানুষ নয় যে চুপচাপ দোষ নিজের ঘাড়ে নিয়ে এগিয়ে যাবে। অনন্যা তার কথা শুনল, এবং তার মুখে একটি হালকা স্বস্তি ফুটে উঠল। এই স্বস্তি কোনো সাহারার জন্য ছিল না, বরং এই ভরসার জন্য ছিল যে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে। সে বলল যে ভবিষ্যতে তাদের পথ একসাথে চলুক বা আলাদা হোক, সে এই সততাকে সম্মান করে। রাত গভীর হতে লাগল। গ্রামের রাস্তাগুলো শান্ত ছিল। দূরের খনি নিজের ছন্দে চলছিল। দুজনেই জানত যে এই কাহিনী এখনও শেষ হয়নি। সত্যের মূল্য দেওয়া হচ্ছিল, এবং ভবিষ্যতেও দিতে হবে। কিন্তু এখন সিদ্ধান্ত ভয় থেকে নয়, বরং বোধ থেকে নেওয়া হচ্ছিল।
আর হয়তো প্রথমবার এই বোধের মধ্যেই তারা সেই শান্তি পাচ্ছিল যা দুজনেই অনেক দিন ধরে খুঁজছিল। গ্রামে রাঘবের জীবন নিজেরই এক দিশায় এগিয়ে চলছিল। প্রশিক্ষণের সেই ছোট প্রচেষ্টা এখন অনেক যুবকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছিল। কোনো চাকরির প্রতিশ্রুতি ছিল না, কোনো বড় স্বপ্ন দেখানো হয়নি, শুধু মেশিনের জ্ঞান, নিরাপত্তার গুরুত্ব আর কাজের প্রতি সততা শেখানো হচ্ছিল। রাঘব নিজেকে কোনো আদর্শের মতো উপস্থাপন করত না। সে জানত যে আদর্শ প্রায়ই দূরত্ব তৈরি করে। সে শুধু সেখানেই থাকত, সেখানেই কাজ করত আর সেখানেই ক্লান্ত হয়ে বসে পড়ত। এটাই তার সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়িয়েছিল, আর হয়তো এই কারণেই মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করেছিল। এক সন্ধ্যায় যখন দিন শেষ হয়ে এসেছে এবং খনির আওয়াজ ধীরে ধীরে কমে আসছে, অনন্যা আর রাঘব একসাথে বসল। সামনে কোনো পরিকল্পনা রাখা হলো না, কোনো প্রতিশ্রুতি দেওয়া হলো না, শুধু এটুকু বলা হলো যে পথ বেছে নেওয়া হয়েছে তা সহজ হবে না, কিন্তু এখন তা বদলানোর প্রয়োজনও নেই। অনন্যা স্বীকার করল যে কখনো কখনো সে নিজের সিদ্ধান্তের মূল্য অনুভব করে। রাঘব বলল যে মূল্য অনুভব করা ভুল নয়, ভুল তখন হয় যখন মূল্যের ভয়ে সঠিক পথ ছেড়ে দেওয়া হয়। দুজনে হাসল। এই হাসি কোনো জয়ের ছিল না, বরং সেই বোধের ছিল যা সংগ্রামের পর ধীরে ধীরে আসে। দিন, সপ্তাহ এবং তারপর মাস কাটতে লাগল। কোলাহল পুরোপুরি শেষ হল না, কিন্তু তা এতটা তীব্রও রইল না যে সবকিছু ঢেকে দেয়। কিছু লোক এখনও প্রশ্ন করত, কেউ কেউ এখনও তুলনা করত, কিন্তু ধীরে ধীরে এটা পরিষ্কার হতে লাগল যে না অনন্যা পিছিয়ে গিয়েছে, না রাঘব কোনো তাড়াহুড়ো দেখিয়েছে। দুজনেই নিজের নিজের জায়গায় টিকে থাকল, প্রমাণ করার তাড়াহুড়ো ছাড়াই, নিজেকে সঠিক প্রমাণ করার প্রয়োজন ছাড়াই। আর হয়তো এটাই এই কাহিনীর শেষ ছিল। কোনো বড় মোড় নেই, কোনো হঠাৎ পাওয়া জয় নেই, শুধু দুজন মানুষ যারা একটি কঠিন সময়ে সঠিক পথ বেছে নিল এবং তারপর সেই সঠিকের সাথে দাঁড়িয়ে থাকার দায়িত্বও পালন করল। এই কাহিনী এটা নিয়ে ছিল না যে কে কি পেল, বরং এটা নিয়েছিল যে কে কি ছাড়ল আর তবুয়া নিজেকে হারিয়ে যেতে দিল না। সন্ধ্যার বাতাসে গ্রাম আর খনির মাঝে এক অদ্ভুত শান্তি ছিল, সেই শান্তি যা তখন আসে যখন মানুষ এটা মেনে নেয় যে প্রতিটি প্রশ্নের উত্তর জরুরি নয়, আর প্রতিটি সঠিক কাজের পুরস্কার সাথে সাথে পাওয়া যায় না। কিছু পথ শুধু এই জন্যেই বেছে নেওয়া হয় কারণ সেই পথে চলে মানুষ নিজের চোখের দিকে তাকাতে পারে। এই স্থিরতা, এই প্রশান্তি হয়তো এরই নাম জীবন ছিল। শহরে অনন্যা কোম্পানিকে পরিষ্কার জানিয়ে দিল যে রাঘব প্রস্তাব ফিরিয়ে দিয়েছে এবং এটা তার অধিকার। ঘরে চাঞ্চল্য তৈরি হল, কেউ এটাকে সুযোগ হারানো বলল। অনন্যা জবাব দিল যে সুযোগ সেটাই হয় যা সম্মানের সাথে পাওয়া যায়। বৈঠকের পর সে এই ইঙ্গিত পেল যে তার ভূমিকায় পরিবর্তন আসতে পারে। এটা সরাসরি সতর্কতা ছিল না, কিন্তু অভিমুখ পরিষ্কার ছিল। অনন্যা জানত যে এই মূল্য এখন শুধু তাত্ত্বিক রইল না। গ্রামে ফিরে রাঘব ছোট কিন্তু দৃঢ় পদক্ষেপ নেওয়া শুরু করল। সে গ্রামের যুবকদের সাথে একটি ছোট প্রশিক্ষণ শুরু করল, মেশিন সম্পর্কে ধারণা, নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ। এটা কোনো বড় ঘোষণা ছিল না, শুধু প্রতিদিনের কাজ ছিল। ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করল যে সত্য শুধু শব্দে নয়, কাজে নামলে আরও মজবুত হয়। দিন শেষ হতে হতে দুজনে নিজের নিজের মোর্চা সামলে নিয়েছিল, সিদ্ধান্ত হয়ে গিয়েছিল এবং তার সাথে দায়িত্বগুলো। এই কাহিনী কোনো জয়ের ঘোষণা ছিল না, বরং সেই সাহসের ছিল যা সঠিক পথ বেছে নেওয়ার পরও প্রতিদিন পালন করতে হয়। সামনে চাপ থাকবে, প্রশ্ন উঠবে আর লোকসানের আশঙ্কাও থাকবে, কিন্তু এখন দুজনেই জানত যে তারা পথ বেছে নিয়েছে এবং সেই পথে টিকে থাকাই আসল পরীক্ষা। সিদ্ধান্তের পর যা এলো তা শান্তি ছিল না, বরং এক ধরনের কোলাহল ছিল, এমন এক কোলাহল যা একসাথে সব জায়গায় প্রতিধ্বনিত হয় না, বরং ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। খনিতে কাজ করা লোকেদের মাঝে কথা এখন আর ফিসফাস পর্যন্ত সীমাবদ্ধ থাকল না। শহরে খবর পৌঁছে গিয়েছিল এবং সেখান থেকে ফিরে তা আলাদা আলাদা রঙে গ্রাম আর খনি দুই জায়গায় ছড়িয়ে পড়তে লাগল। কারো কাছে এটা সাহস ছিল, কারো কাছে জেদ। কিছু লোক বলতো যে অনন্যা রাঠোর প্রয়োজনের চেয়ে বেশি এগিয়ে গিয়েছে, তো কেউ কেউ প্রথমবার এটা মানতে শুরু করল যে সে সঠিক জায়গায় দাঁড়িয়ে আছে। রাঘবের নামের সাথেও দুটি ধারণাই তৈরি হচ্ছিল, হয় সে উদাহরণ অথবা এমন একজন মানুষ যে সুযোগ হারিয়ে ফেলেছে। সত্য সব সময়ের মতো এই দুটির মাঝে কোথাও দাঁড়িয়েছিল এবং নিজেকে বোঝানোর তাড়াহুড়োই ছিল না। অনন্যা এসব শুনল, কিন্তু জবাব দেওয়ার তাড়াহুড়ো দেখাল না। খনিতে তার দায়িত্বের পরিবর্তন পরিষ্কার দেখা যেতে লাগল। কিছু সিদ্ধান্ত এখন তার সাক্ষ্য ছাড়াই হতে লাগল, কিছু বৈঠকে তাকে ডাকা হলো না। এটা সরাসরি কোনো শাস্তি ছিল না, বরং সেই চাপ ছিল যার শব্দের প্রয়োজন হয় না।
তবুও সে কাজ করার পদ্ধতি বদলাল না। সে শ্রমিকদের মাঝে যেতে থাকল, তাদের কথা শুনতে থাকল এবং সেটাই করতে থাকল যা তার সঠিক মনে হতো। কিছু লোককে এটা অস্বস্তিতে ফেলছিল, কারণ এই পদ্ধতি তাদের অভ্যাসের বাইরে ছিল। কাউকে কাউকে প্রথমবার এটা বুঝতে সাহায্য করছিল যে নেতৃত্ব কেবল আদেশ দেওয়া দিয়ে তৈরি হয় না, বরং দায়িত্ব ভাগ করে নেওয়া দিয়েও তৈরি হয়। গ্রামে রাঘবের জীবনও বদলে যাচ্ছিল, কিন্তু কোনো শোরগোল ছাড়াই। যে ছোট প্রশিক্ষণটি সে শুরু করেছিল তা এখন দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছিল। সকালে কিছু যুবক আসত, মেশিনের মৌলিক জ্ঞান শিখত, নিরাপত্তার নিয়মগুলো ঝালিয়ে নিত এবং তারপর নিজের কাজে চলে যেত। রাঘব কোনো বক্তৃতা দিত না, সে শুধু কাজ করে দেখাত। গ্রামের বয়স্করা এসব চুপচাপ দেখতেন। তাদের দ্রুত ফলাফলের অভ্যাস ছিল না, তারা স্থায়িত্ব বুঝতেন। তারা জানতেন যে মানুষটি প্রতিদিন ফিরে এখানেই দাঁড়িয়ে থাকে সেই ভরসার যোগ্য হয়। একদিন খনিতে একটি ছোট কারিগরি সমস্যা দেখা দিল। কোনো বড় ত্রুটি ছিল না, কিন্তু যদি দেরি হতো তবে কাজ থেমে যেতে পারত। আগে এমন সুযোগে অবিলম্বে শহরে ফোন করা হতো। এবার কেউ অনন্যাকে বলল যে রাঘবকে ডেকে নেওয়া হোক। প্রস্তাব আসা মাত্রই কিছু লোক সন্দেহের চোখে দেখল, যেন এই ভরসা এখনও পুরোপুরি পাকা হয়নি। অনন্যা কোনো ঘোষণা ছাড়াই মাথা নাড়ল। রাঘব এলো, সমস্যা দেখল, কিছুক্ষণ চুপ থাকল এবং তারপর শান্তভাবে সমাধান করল। না কোনো তালি বাজল, না কারো নাম নেওয়া হলো, শুধু মেশিনগুলো আবার চলতে লাগল। সেই সারল্যের মধ্যেই একটি কথা পরিষ্কার হতে লাগল, ভরসা ধীরে ধীরে ফিরে আসছিল, কোনো শোরগোল ছাড়াই। সন্ধ্যায় অনন্যা আর রাঘব কিছুক্ষণ একসাথে বসল। কোনো বড় কথা হলো না। শুধু সারাদিনের ছোট ছোট অভিজ্ঞতা ভাগ করা হলো। অনন্যা বলল যে চাপ এখনও শেষ হয়নি এবং হয়তো তাড়াতাড়ি শেষও হবে না। রাঘব বলল যে চাপ শেষ হওয়া জরুরি নয়, ওটা সহ্য করতে শেখা বেশি জরুরি। দুজনে কয়েক মুহূর্ত চুপ থাকল। এই নীরবতা ভারী ছিল না, বোধ দিয়ে পূর্ণ ছিল। তারা জানত যে তারা যে পথ বেছে নিয়েছে তা সহজ নয়, কিন্তু সোজা। দিন কাটতে লাগল। কোলাহল কিছুটা কমল, পুরোপুরি গেল না। কিছু আওয়াজ এখনও রয়ে গেল। কিছু লোক এখনও অপেক্ষায় ছিল যে কখন কেউ ক্লান্ত হয়ে পিছিয়ে যাবে। কিন্তু অনন্যা আর রাঘব দ্রুত কিছু প্রমাণ করার চেষ্টা করল না। তারা জানত যে আসল জবাব সময় দেয়, শব্দ নয়। আর এই ধৈর্যের সাথেই কাহিনী ধীরে ধীরে তার শেষ মোড়ের দিকে এগিয়ে যাচ্ছিল। কোনো বড় ঘোষণা ছাড়াই, কোনো নাটকীয় মুহূর্ত ছাড়াই, কোলাহলের মাঝে দুজনে মানুষ হয়ে থাকাই বেছে নিল। হয়তো এটাই ছিল সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সত্য নির্বাচন। সময় কোনো ঘোষণা ছাড়াই এগিয়ে চলল। খনিতে মেশিনগুলো চলতে থাকল, গ্রাম নিজের ছন্দে শ্বাস নিতে থাকল, আর শহর কোথাও দূরে নিজের তীব্র গতিতে জড়িয়ে রইল। এই সবের মাঝে অনন্যা আর রাঘবের জীবন এখন আর কোনো বড় সিদ্ধান্তের অপেক্ষায় ছিল না। সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। এখন যা অবশিষ্ট ছিল তা হল সেগুলো প্রতিদিন পালন করা। এটাই সেই অংশ যা বাইরে থেকে কম দেখা যায়, কিন্তু ভেতরে সবচেয়ে বেশি ওজন রাখে। যখন সঠিক পথ বেছে নেওয়া হয় তখন আসল পরীক্ষা শুরু হয়, কারণ সঠিককে প্রতিদিন পুনরাবৃত্তি করতে হয়, কোনো তালি ছাড়াই, কোনো সাক্ষী ছাড়াই। অনন্যার ভূমিকা খনিতে আগের মতো রইল না। কিছু অধিকার ধীরে ধীরে তার থেকে দূরে চলে গেল, কিছু দায়িত্ব বদলে দেওয়া হলো। এটা পতন ছিল না, বরং একটি সংকেত ছিল যে ব্যবস্থা নিজের পদ্ধতিতে অস্বস্তিকর প্রশ্নগুলোকে দূরে সরিয়ে দিতে জানে। তবুও অনন্যা ভাঙল না। সে এখনও সকালে সেই খনিতেই যেত, শ্রমিকদের সাথে কথা বলত, তাদের কথা শুনত, আর প্রতিটি ছোট সিদ্ধান্তে মানুষকে সামনে রাখার চেষ্টা করত। কিছু লোক এখন তাকে আগের চেয়ে কম শক্তিশালী মনে করতে লাগল, কিন্তু এমন কিছু মানুষও ছিল যারা তাকে আগের চেয়ে বেশি সম্মানের চোখে দেখতে শুরু করেছিল। প্রথমবার অনন্যা এটা বুঝল যে পদের বিচ্যুতি সবসময় দুর্বলতা হয় না, কখনো কখনো সেটাই মানুষকে ভেতর থেকে শক্তিশালী বানিয়ে দেয়। গ্রামে রাঘবের জীবন নিজেরই এক দিশায় এগিয়ে চলছিল। প্রশিক্ষণের সেই ছোট প্রচেষ্টা এখন অনেক যুবকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছিল। কোনো চাকরির প্রতিশ্রুতি ছিল না, কোনো বড় স্বপ্ন দেখানো হয়নি, শুধু মেশিনের জ্ঞান, নিরাপত্তার গুরুত্ব আর কাজের প্রতি সততা শেখানো হচ্ছিল। রাঘব নিজেকে কোনো আদর্শের মতো উপস্থাপন করত না। সে জানত যে আদর্শ প্রায়ই দূরত্ব তৈরি করে। সে শুধু সেখানেই থাকত, সেখানেই কাজ করত, আর সেখানেই ক্লান্ত হয়ে বসে পড়ত। এটাই তার সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়িয়েছিল, আর হয়তো এই কারণেই মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করেছিল। এক সন্ধ্যায় যখন দিন শেষ হয়ে এসেছে এবং খনির আওয়াজ ধীরে ধীরে কমে আসছে,
অনন্যা আর রাঘব একসাথে বসল। সামনে কোনো পরিকল্পনা রাখা হলো না, কোনো প্রতিশ্রুতি দেওয়া হলো না। শুধু এটুকু বলা হলো যে পথ বেছে নেওয়া হয়েছে তা সহজ হবে না, কিন্তু এখন তা বদলানোর প্রয়োজনও নেই। অনন্যা স্বীকার করল যে কখনো কখনো সে নিজের সিদ্ধান্তের মূল্য অনুভব করে। রাঘব বলল যে মূল্য অনুভব করা ভুল নয়, ভুল তখন হয় যখন মূল্যের ভয়ে সঠিক পথ ছেড়ে দেওয়া হয়। দুজনে হাসল। এই হাসি কোনো জয়ের ছিল না, বরং সেই বোধের ছিল যা সংগ্রামের পর ধীরে ধীরে আসে। দিন, সপ্তাহ এবং তারপর মাস কাটতে লাগল। কোলাহল পুরোপুরি শেষ হল না, কিন্তু তা এতটা তীব্রও রইল না যে সবকিছু ঢেকে দেয়। কিছু লোক এখনও প্রশ্ন করত, কেউ এখনও তুলনা করত, কিন্তু ধীরে ধীরে এটা পরিষ্কার হতে লাগল যে না অনন্যা পিছিয়ে গিয়েছে, না রাঘব কোনো তাড়াহুড়ো দেখিয়েছে। দুজনেই নিজের নিজের জায়গায় টিকে থাকল, প্রমাণ করার তাড়াহুড়ো ছাড়াই, নিজেকে সঠিক প্রমাণ করার প্রয়োজন ছাড়াই। আর হয়তো এটাই এই কাহিনীর শেষ ছিল। কোনো বড় মোড় নেই, কোনো হঠাৎ পাওয়া জয় নেই, শুধু দুজন মানুষ যারা একটি কঠিন সময়ে সঠিক পথ বেছে নিল এবং তারপর সেই সঠিকের সাথে দাঁড়িয়ে থাকার দায়িত্বও পালন করল। এই কাহিনী এটা নিয়ে ছিল না যে কে কি পেল, বরং এটা নিয়েছিল যে কে কি ছাড়ল আর তবুয়া নিজেকে হারিয়ে যেতে দিল না। সন্ধ্যার বাতাসে গ্রাম আর খনির মাঝে এক অদ্ভুত শান্তি ছিল, সেই শান্তি যা তখন আসে যখন মানুষ এটা মেনে নেয় যে প্রতিটি প্রশ্নের উত্তর জরুরি নয়, আর প্রতিটি সঠিক কাজের পুরস্কার সাথে সাথে পাওয়া যায় না। কিছু পথ শুধু এই জন্যেই বেছে নেওয়া হয় কারণ সেই পথে চলে মানুষ নিজের চোখের দিকে তাকাতে পারে। এই স্থিরতা, এই প্রশান্তি হয়তো এরই নাম জীবন ছিল।